নারী এমপির বাসায় চাঁদাবাজির যে ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, যে সিসিটিভি ফুটেজটা আপনারা দেখছেন, ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা ছিলাম আমি। গুলশানে আওয়ামী লীগের এমপি শাম্মীর বাসায় চাঁদাবাজির ঘটনায় অভিযুক্ত জানে আলম অপু বলেছেন তিনি বড় ভাই অর্থাৎ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নির্দেশে চাঁদা নিয়েছেন। প্রমাণস্বরূপ সিসিটিভির ফুটেজও সমাজ পাতায় ভাইরাল হয়েছে। যা নিয়ে মুখ খুলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদও। বলেছেন ২০২৪ সালের ৫ আগস্টের পর অপুর সঙ্গে তার আর দেখা হয়নি। আপনারা কি জানেন সেই অভিযানে যাওয়ার আগে গুলশানেরই কোনো একটা জায়গায় আমার সাথে উপদেষ্টা আসিফ মাহমুদের কথা হয়? গত ২০২৪ সালের ৫ আগস্টের পরে তার সাথে আমার কখনো কথা বলা হয়। এদিকে অপুর স্ত্রী পরিচয়ে একজন দাবি করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন অপুকে গুম করে নিয়ে গিয়ে জোরপূর্বক বক্তব্য নিয়েছেন। আর সব ঘটনা সারাদিনই টক অব দ্য কান্ট্রি ছিল। বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন এসব হচ্ছেটা কি? এখানে পেছনে রাঘব বোয়ালদেরকে ঢাকার জন্য এই চুনোপুটিদেরকে বলির পাঠা বানানো হয়েছে। সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের ঢাকার গুলশানের বাসায় চাঁদাবাজির ঘটনায় অভিযুক্ত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর স্বীকারোক্তিমূলক বক্তব্যে স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম এসেছে। জানে আলম অপুর দেয়া ওই বক্তব্যের ভিডিও বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যে সকল ছেলেপেলেরা ওই হলে থাকতে পারতো না ছাত্রলীগের যন্ত্রণায়, বাইরে বাসা ভাড়া নিয়ে থাকবে, বাসা ভাড়ার টাকা থাকতো না, বিভিন্ন রাজনৈতিক নেতাদের কাছ থেকে টাকা ধান নিয়ে থাকতে হতো, ডোনেশনে যাদের ম্যাচ ভাড়া চলছে তারা এখন ডুপ্লেক্স বাড়িতে থাকে, নিজস্ব গাড়িতে চলাফেরা করে। এ বিষয়ে বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে সাংবাদিকরা মন্তব্য জানতে চাইলে তিনি বললেন বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তাই এ নিয়ে বেশি মন্তব্য করা উচিত না। আসলে আমার নামটা আসার পর আমি অবাকই হই। তো আমার নাম স্পেসিফিকলি সেখানে এসেছে এবং এই নামটা আসার পর আমি একরকম অবাকই হই। তিনি বলেন জানে আলম অপুকে চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম ২০২২ সালে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম তখন। সেও ছাত্র অধিকার পরিষদ করত। সে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটিতে ছিল বোধহয়। ২০২৪ সালের ৫ আগস্টের পর তার সাথে আমার কখনো দেখা হয়নি। আমাকে ওই হাসিনার মতো গুম করা হবে, হাসিনা যেভাবে নিয়ে আয়না ঘরে রাখতো মানুষজনকে, কেউ জানতো না, বলতো সে নিজে একা একা হারায় গেছে। জানে আলম অপুকে আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম ২০২২ সালে, যখন ক্যাম্পাসে আমরা ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম তখন সেও ছাত্র অধিকার পরিষদ করতো, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটির প্রধান ছিল। তখন চিনতাম, কিন্তু গত ২০২৪ সালের ৫ আগস্টের পরে তার সাথে আমার কখনো কথাবার্তা না হয়। স্থানীয় সরকার উপদেষ্টা আরও বলছিলেন এই ধরনের একটি অভিযোগ আসার পর আবার আরেক জায়গা থেকে জানতে পারলাম স্ত্রী পরিচয়ে একজন সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি বলেছেন অপুকে গুম করে নিয়ে গিয়ে জোরপূর্বক বক্তব্য নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুমে এগুলো হতো। আমাদের এখানে আয়নাঘর ছিল। ৫ আগস্টে গণ অভ্যুত্থানের পর এগুলো অকার্যকর। আবারও সেই প্র্যাকটিসের দিকে যাচ্ছি কিনা একটা শঙ্কার বিষয় আছে। এই ধরনের একটা ক্লেম আসার পরে তারপরে আমরা আবার আরেক জায়গা থেকে জানতে পারলাম, আজকে কিছুক্ষণ আগেও আমি ক্যাবিনেট থেকে বেরিয়ে দেখলাম যে একজন সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী পরিচয়ে। আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে আসলে কী ঘটনা। তবে তিনি সেখানে দাবি করেছেন যে ওকে গুম করে নিয়ে এই স্টেটমেন্ট আদায় করা হয়েছে। যদি এরকম কিছু হয়ে থাকে এটা আসলেই অত্যন্ত শঙ্কাজনক। ৫ই আগস্টের পরের বাংলাদেশে আমরা যদি আবারও আগের মতো, এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুম তো আপনারা আমাদের এখানে আয়নাঘর ছিল, যেগুলো ৫ই আগস্টের কোনো উত্থানের ফলে এখন আমরা সেই প্র্যাকটিসের দিকে আমরা যাচ্ছি কিনা। এসব বিষয়ে কথা বলতে গিয়ে এক পর্যায়ে আসিফ মাহমুদ বলেন তিনি ভোরের দিকে বাইরে খেতে যান। রাতে মাঝে মধ্যে কাজ শেষ করতে করতে কখনো ভোর হয়ে যায়। ওই সময় খাবার দেওয়ার জন্য বাসায় কেউ থাকে না। বেশিরভাগ সময় তিনি ৩০০ ফিটের নীলা মার্কেটে যান। ওখানে খুব ভালো হাঁসের মাংস পাওয়া যায়। ৪-৫ জন মিলে সেখানে যান। আবার ভোর হয়ে গেলে সেখানে দোকান বন্ধ থাকে, তখন গুলশানের হোটেল ওয়েস্টিনে যাওয়া হয়। মাঝে মধ্যেই আমার রাতে যখন কাজ শেষ হয় প্রায় কখনো কখনো ভোর হয়ে যায়। আমি রাতে খাওয়া দাওয়া, ওই সময় বাসায় আসলে খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না খাবার। আমি মাঝে মধ্যে বেশিরভাগ সময় যাই ৩০০ ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে, এখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়। তো ওইখানে হয়তো যাই ৪-৫ জন মিলে। আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে, তখন ওইদিকে ওয়েস্টার্নে যাওয়া হয়। তবে এক্স্যাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা বা
সেখানে ছিলাম কিনা এটা আমার। তবে জানে আলম অপু তার বক্তব্যে যেদিন আসিফ মাহমুদ গুলশানে গিয়েছিলেন এবং দুইজনের দেখা হয়েছিল বলে দাবি করেছেন, সেদিন ওখানে গিয়েছিলেন কিনা খেয়াল নেই এই উপদেষ্টার। এরপর সাংবাদিকেরা স্থানীয় সরকার উপদেষ্টার কাছে জানতে চান, সিসিটিভি ফুটেজে দেখা মোটরসাইকেলে করে যাওয়া ব্যক্তি কি তিনিই ছিলেন? উত্তরে আসিফ মাহমুদ বলেন, সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয়, এটা কতটুকু বিশ্বাসযোগ্য? সাদা সিএফ মোটর বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা। সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ, সজীব ভুইয়া। এখন দেখেন সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয়, এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য? এরপর তিনি বলেন, বিষয়টি যেহেতু তদন্তাধীন তাই আমি এই বিষয়ে আর বেশি কিছু বলতে চাই না। আমি এই বিষয়ে আর বেশি কিছু বলতে চাই না, কারণ এটা তদন্তের অধীনে একটা বিষয়, যেহেতু তারপরে অনেক কিছু বললাম, কারণ আমার বিষয় যদি বেশি নিশ্চয়। তিনি দাবি করেন এই ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই। যার সাক্ষাৎকার নেওয়া হয়েছে তাকে একজন নেতার বাসায় জোরপূর্বক বক্তব্য নেওয়া হয়েছে। আমি সর্বোচ্চ চেষ্টা করছিলাম কিভাবে এটা এড়ানো যায়। ভাই আমি যদি চাঁদাবাজি করতাম, ভাই এই 1 মাস আগে আমার ইউনিভার্সিটিতে আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা গেল, মাত্র 60 থেকে 70,000 টাকার মতো আমার ডিউ ছিল। এই 60-70,000 টাকা আমি দিতে পারিনি, এই জন্য পরীক্ষা দিতে পারিনি। শুধু ওর ওই মাঝরাতের ওই ভাই না, আরো অনেক ভাই জড়িত, ওকে অনেক ভাই শেল্টারতে, সেসব ভাইদের সাথে রিয়াদের কত ঘনিষ্ঠ সম্পর্ক তার ছবি আপনারা দেখছেন। এর সাথে ভাই আমার কোনো ধরনের সম্পৃক্ততা নাই, এবং আমার মনে হয় না এখনো কেউ এরকম কোনো প্রমাণ দিতে পেরেছেন আমার সম্পৃক্ততা আছে। বরং আরো যার সাক্ষাৎকার নেওয়া হয়েছে, এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসেছে, এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ, এবং সেটা পরিবারের দিক থেকে এসেছে, যথেষ্ট রিলায়েবলও এখন পর্যন্ত মনে হচ্ছে। তো এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যে কথা বলা হচ্ছে, সেটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত, এবং অনেক কিছু আপনারাও ইতিপূর্বে দেখেছেন, সেগুলো রিবান করেছি, এবং এখন দেখছেন, সামনেও হয়তো দেখবেন। এদিকে সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা হাসিনা সরকার পতনের আন্দোলনে যার ভূমিকা ছিল ব্যাপক, তার এমন যত্রতত্র সাধারণের মাঝে বসে খাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন বিশিষ্টজনরা, কারণ তার নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ। অন্যদিকে ওয়েস্টিনের মতো হোটেলে সকালের খাবার খাওয়াও তার জন্য কতটুকু মানানসই তা নিয়েও মন্তব্য ভাসছে সমাজ পাতায়। আর সেই ছেলেপেলে মব ক্রিয়েট করতে গিয়ে ধানমন্ডি থানা ধরা খাইলো, তাদেরকে ছাড়াই আনলো আব্দুল রহমান মাসুদের মতো এত বড় ফিগার। আব্দুল রহমান মাসুদ তো এখন ইন্টারন্যাশনাল নেতা হয়ে গেছে। সে একটা সেদিন ইসে দেখলাম, সে বলছে আমাকে দেশের সবাই চিনে, ইন্টারন্যাশনাল নেতারাও চিনে, সে ইন্টারন্যাশনাল নেতা হয়ে গেছে। এই ইন্টারন্যাশনাল নেতা ওই রকম লোকজনদেরকে ছাড়াইতে থানায় যায় কেন যায়? ওই রাব্বি নাম ছিল ছেলেটা, মোহাম্মদপুরের রাব্বি, ওই রাব্বি যদি কট খায় এই জায়গায়, আব্দুল রহমান মাসুদের নামটা ফ্ল্যাশ হয়ে যায়। আব্দুল রহমান মাসুদকে ওই রাব্বিকে সেভ করতেই হবে, কিচ্ছু করার নাই। সে মিডিয়ার সামনে ওই জায়গায় তোপের মুখে পড়ছে আন্নান মাসুদ, তাও রাব্বিকে ছেড়ে আসেন, পুলিশের সাথে নেগোসিয়েশন করে নিয়েই আসছে রাব্বিকে তার ছাড়বে না।